সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। স্বাগতম সবাইকে। আমরা আদর্শ গ্যাস ও বাষ্প এই চ্যাপ্টারের প্রথম পার্ট গ্যাস নিয়ে আলোচনা করেছি, গ্যাসের সূত্র দেখেছি। এখন আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট বাষ্প নিয়ে দেখব। তো বাষ্প শুরু করার আগে জানতে হবে গ্যাসের সাথে বাষ্পের সম্পর্কটা কি, আর গ্যাসের সাথে বাষ্পের পার্থক্যটা কি। আচ্ছা, কেন আমরা গ্যাস নিয়ে পড়াশোনার পর আবার বাষ্প নিয়ে পড়াশোনা করছি, আসলে তাদের মধ্যে পার্থক্যটা কি, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো সবচেয়ে মজার ব্যাপার, পার্থক্য খোঁজার আগে মিল খুঁজে বের করি, ঠিক আছে? আচ্ছা, তো গ্যাস এবং বাষ্প এই দুটার মধ্যে মিল হচ্ছে যেটা, বা বাষ্পকে আমরা বেপার বলি, বেপার এবং গ্যাসের মধ্যে মিল যেটা, সেটা হচ্ছে আমরা জানি পদার্থের তিনটি অবস্থা আছে: কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। সো তিনটাই হচ্ছে গ্যাসীয়, দুটোই হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে গ্যাস সেটাও একটা গ্যাসীয় অবস্থা বা গ্যাসাস স্টেট, আমরা বলতে পারি গ্যাসাস স্টেট। আবার বাষ্প সেটাও কিন্তু পদার্থের 3 নম্বর অবস্থা, অর্থাৎ গ্যাসীয় অবস্থা। আমরা আবার বলছি, পদার্থের কঠিন, তরল এ দুটো অবস্থা না, 3 নম্বর যে অবস্থা আছে গ্যাসীয় অবস্থা, সেই গ্যাসীয় অবস্থা। তাহলে বাষ্প সেটাও গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাস সেটাও গ্যাসীয় অবস্থায় থাকে। এটা হচ্ছে তাদের মধ্যে মিল। এবার তাদের মধ্যে অমিল কি? তাদের মধ্যে অমিল হচ্ছে কেন দুটো নাম এসেছে, কেন দুটো টার্ম এসেছে, যে গ্যাস এবং বেপার এই দুটো টার্ম কেন এসেছে। ওকে, আচ্ছা দেখো, মূল পার্থক্যটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার বলতে কি বোঝায়? রুম মানে কক্ষ, আর টেম্পারেচার মানে তাপমাত্রা, তার মানে কক্ষ তাপমাত্রা। সো কক্ষ তাপমাত্রা কত বলো তো? আমাদের এই রুম, এই যে রুমে আমরা বসে আছি, আমাদের নর্মাল ন্যাচারাল টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ইজ ওয়াই আমরা রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রাকে বলি 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় যারা গ্যাসীয় অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলি। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমার রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় যারা গ্যাসীয় অবস্থায় থাকবে তাদেরকে আমরা গ্যাস বলি। আর রুম টেম্পারেচারে বা কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তো কক্ষ তাপমাত্রায় যারা আইদার কঠিন অবস্থায় থাকবে, সলিড অর লিকুইড অবস্থায় থাকবে, তাহলে কঠিন বা তরল, আইদার সলিড অর লিকুইড, এই দুইটার যে কোনো একটা অবস্থায় থাকবে। এরপর তাপমাত্রা ও চাপ, টেম্পারেচার অ্যান্ড প্রেশার পরিবর্তন করে তাপমাত্রা এবং চাপ পরিবর্তন করে গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলে তাকে বেপার বা বাষ্প বলে। বাহ, লম্বা ডেফিনেশন। কি বলছে দেখো তো? কক্ষ তাপমাত্রায় কঠিন বা তরলে থাকবে, তাহলে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় সে গ্যাসে থাকবে না। গ্যাসে থাকলে তো তাকে গ্যাস বলবো। যদি গ্যাসীয় অবস্থায় না থাকে, রুম টেম্পারেচারে সে গ্যাসীয় অবস্থায় নেই, সে কঠিন বা তরল আছে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা তাকে কঠিন বা তরলে পাবো। তারপর তাপমাত্রা এবং চাপ চেঞ্জ করে তাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব। তাহলে ওই কঠিন বা তরলকে যখন গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব তখন তাকে বাষ্প বলবো। ফর এক্সাম্পল, পানি রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেলসিয়াসে কি তরল অবস্থায় থাকে, তাই না? তাকে যখন আমরা তাপমাত্রা অথবা চাপ চেঞ্জ করে কি করি, গ্যাসীয় অবস্থায় নিয়ে যাই, তখন আমরা তাকে বেপার বা বাষ্প বলি। তাহলে পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তখন তাকে আমরা বাষ্প বলে থাকি। তাহলে নর্মালি রুম টেম্পারেচারে সে তরল, তাকে আমরা তাপমাত্রা এবং চাপ চেঞ্জ করে গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলাম, তাই তাকে আমরা গ্যাস বলি না। পানিকে কেউ বলেছো গ্যাস? না, পানিকে গ্যাস বলি না, পানিকে আমরা বলি বেপার বা বাষ্প। কিন্তু আমরা গ্যাস কাকে বলি? আমরা গ্যাস বলি নাইট্রোজেনকে, কারণ নাইট্রোজেন রুম টেম্পারেচারে কি থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। তারপর কার্বন ডাইঅক্সাইডকে আমরা গ্যাস বলি, রুম টেম্পারেচারে সে কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। কক্ষ তাপমাত্রায় অক্সিজেন কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। দ্যাট ইজ ওয়াই আমরা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, ফ্লোরিন এদেরকে আমরা কি বলি? গ্যাসীয় গ্যাস বলে থাকি। বুঝাতে পেরেছি? আচ্ছা,
তাহলে বাষ্প হচ্ছে কঠিন বা তরল অবস্থাকে যখন আমরা গ্যাসে নিয়ে যাব সেটা, আর যারা রুম টেম্পারেচারে গ্যাস থাকে তাদেরকে গ্যাস বলবো। এটা হচ্ছে তাদের মধ্যে একটা ডেফিনেশনের পার্থক্য বলতে পারো। ওকে, খুব নাইস, কিন্তু মিল হচ্ছে দুইটাই গ্যাসি অবস্থা। আচ্ছা, খুব সুন্দর। তাহলে বাষ্প এবং হচ্ছে গ্যাস, এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, খুব সুন্দর। আচ্ছা, এবার আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা বাষ্প নিয়ে আলোচনা করব বলেছিলাম। বাষ্প বলতে আমরা বেসিক্যালি পানির বাষ্প নিয়ে আলোচনা করব। তার মানে আমরা আমাদের পানির বাষ্প যেটা আছে সেই পানির বাষ্প নিয়ে সেকেন্ড পার্টে আলোচনা করব। তার আগে একটা ব্যাপার বলি যে বাষ্প এবং গ্যাসের মধ্যে একটা পার্থক্য আমরা কিন্তু বলেছি, কিন্তু এতে মন ভরেনি। আমরা আরেকটু দেখব, আরেকটু ডিটেলসে দেখব, এবং আরেকটু এই যে তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা আরেকটু ডিটেলসে দেখতে গিয়ে আমাদেরকে একটা টপিক জানতে হবে। সেই টপিকের নাম কি? সেই টপিকের নাম ফেজ ডায়াগ্রাম। ওকে, সো এখন আমরা ফেজ ডায়াগ্রামের আলোকে বাষ্প এবং গ্যাসকে ব্যাখ্যা করব। আবার বলছি, আমরা এখন ফেজ ডায়াগ্রামের আলোকে বাষ্প এবং গ্যাসের যে মেইন পার্থক্য, মৌলিক পার্থক্য, সে ব্যাপারটাকে অ্যানালাইসিস করব। সো ফেজ ডায়াগ্রাম আমাকে বুঝতে হবে, খুব সুন্দরভাবে ফেজ ডায়াগ্রামটা বুঝতে হবে। চলো শুরু করি ফেজ ডায়াগ্রাম দিয়ে। ফেজ ডায়াগ্রাম, ওকে। সো ফেজ ডায়াগ্রাম, এই ব্যাপারটা কি বলো তো? আচ্ছা, এই ব্যাপারটা কি? ফেজ মানে হচ্ছে অবস্থা বা স্টেট। বলো তো, পদার্থের কয়টি অবস্থা আছে? 3টি অবস্থা আছে। কি কি? কঠিন, তারপর তরল, তারপর গ্যাসীয় অবস্থা, রাইট? ওকে, সলিড, লিকুইড অ্যান্ড হচ্ছে গ্যাসেস, রাইট? ওকে, আচ্ছা, তোমরা কি একটা ব্যাপার জানো? আমার মনে হয় জানো না, সো জেনে নাও। আমরা কি বলছি? সলিড, লিকুইড, গ্যাসেস, সলিড, লিকুইড, গ্যাসেস। এটা ব্যাপার তোমরা জানো কি? মনে হয় না জানো, জেনে নাও। তরল পদার্থকে যেখানে রাখি না কেন সে গড়িয়ে গড়িয়ে প্রবাহিত হয়, ফ্লো করে, রাইট? লিকুইড পদার্থ ফ্লো করে, যেখানে রাখি না কেন গড়িয়ে গড়িয়ে সে ফ্লো করে। গ্যাসীয় পদার্থের ব্যাপারও সেম ব্যবস্থা। আমরা কোনো একটা গ্যাসকে রেখে দিব, সে ফ্লো করবে। ফ্লো করা মানে প্রবাহিত হওয়া। তাহলে কারা কারা প্রবাহিত হতে পারে? তরলকে রেখে দিলে তরল প্রবাহিত হয়, গ্যাসকে রেখে দিলে গ্যাস প্রবাহিত হয়। কঠিনকে রেখে দিলাম, একটা মার্কার এখানে আছে, মার্কার কি ওখানে চলে যায়? না। সো কঠিন পদার্থ প্রবাহিত হয় না। তাহলে তরল এবং গ্যাস এরা হচ্ছে প্রবাহী, আর এটা হচ্ছে অপ্রবাহী। প্রবাহীর ইংলিশ হচ্ছে ফ্লুইড। তাহলে ফ্লুইড এসেছে ফ্লো থেকে, ফ্লো ওয়ার্ডটা থেকে ফ্লুইড ওয়ার্ডটা এসেছে। সো ফ্লো হতে পারে যারা, তাদেরকে আমরা বলি ফ্লুইড বলতে লিকুইড এবং গ্যাসেসকে বোঝাবে। তার মানে লিকুইড একটা, ফ্লুইড আরেকটা, দুটো কিন্তু সেম না। আবার বলছি, লিকুইড একটা, ফ্লুইড আরেকটা। লিকুইড বলতে অনলি তরলকে বোঝাবো, আর ফ্লুইড বলতে আল্লাহর দুনিয়াতে যারা প্রবাহিত হতে পারে, গড়িয়ে পড়তে পারে, তাদেরকে আমরা ফ্লুইড বলবো। ফ্লুইড বলতে প্রবাহিত হতে পারে যারা, তাদেরকে ফ্লুইড বলবো, আর লিকুইড বলতে তরলকে বলবো। জেনে রাখা ভালো। আচ্ছা, যাই হোক, ফেজ ডায়াগ্রাম, আমরা ফেজ নিয়ে কথা বলেছি। ফেজ বলতে বোঝাচ্ছি সলিড ফেজ, লিকুইড ফেজ, গ্যাসাস ফেজ। আবার অনেক সময় দেখা যায়, আচ্ছা ভাইয়া ফেজ কেন বলছেন? নাইস কোয়েশ্চেন। ফেজ কেন বলছেন? স্টেট তো বলতে পারতেন স্টেট ডায়াগ্রাম, অবস্থার লেখচিত্র। স্টেট ওয়ার্ডটা তো আমরা ব্যবহার করে এসেছি, স্টেট অফ ম্যাটার, পদার্থের অবস্থা। কিন্তু আপনি এখানে এসে আবার ফেজ বলছেন কেন? নাইস কোয়েশ্চেন, রাইট? এটার অ্যান্সার হচ্ছে, ফেজ বলার কারণ হচ্ছে স্টেট বললে ইন্ডিভিজুয়ালি সলিড স্টেটকে বোঝাবে, লিকুইড স্টেটকে বোঝাবে, গ্যাসাস স্টেটকে বোঝাবে। আর ফেজ বলতে বোঝায় অবস্থা। অনেক সময় দেখা যায় যে, যেমন ফর এক্সাম্পল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি যে সলিড আইস অ্যান্ড লিকুইড ওয়াটার, অর্থাৎ কঠিন বরফ এবং তরল পানি একই সাথে থাকে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বরফ এবং তরল পানি একই সাথে থাকে। তাহলে বলো তো এখানে কয়টা ফেজ একই সাথে আছে? দুটো স্টেট একই সাথে আছে। এই যে একটা সলিড স্টেট, এটা একই সাথে আছে, আর একটা লিকুইড স্টেট, এটাও একই সাথে আছে। সো যখন এই ধরনের দুটো
স্টেট একই সাথে থাকবে, যখন এই ধরনের দুইটা স্টেট একই সাথে থাকবে তখন আমরা আসলে তাকে কি নামে ডাকবো? এই যে এটাও একটা ফেস, তাহলে দুটো স্টেট যখন একসাথে থাকে সেটা একটা ফেস। ফেসের মধ্যে সবই চলে আসছে, ফেস বলতে অবস্থা। ফেসের মধ্যে সলিড এটা একটা ফেস হতে পারে, লিকুইড এটা আলাদা ফেস হতে পারে, আবার তারা একসাথে থাকলে সেটা একটা ফেস হতে পারে। অনেক সময় দেখা যায় যে ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দুতে সলিড, লিকুইড, গ্যাসাস একসাথে থাকে, তখন সেটাও একটা ফেস হতে পারে। তাহলে আমরা স্টেট বলতে শুধু কঠিন, তরল বা গ্যাস এই তিনটাকে বুঝে নিব, কিন্তু ফেস বলতে অবস্থাকে বুঝে নেব। যেমন সলিড এবং লিকুইড একসাথে থাকতে পারে, লিকুইড এবং ভেপার একসাথে থাকতে পারে, সলিড, লিকুইড এবং ভেপার একসাথে থাকতে পারে। সো এভরিথিং এই সবগুলো হচ্ছে ফেজের আওতাভুক্ত। তাহলে ফেজ বলতে সলিড, লিকুইড, ভেপারকেও যেমন বোঝাবে, দুইটা একসাথে থাকলে সেটাকেও ফেজ বলবো, তিনটা একসাথে থাকলে সেটাকেও ফেজ বলবো, কিন্তু স্টেট বললে শুধু এই তিনটাকে ইন্ডিভিজুয়ালি বোঝাবে। তো আমাদের যেহেতু আমরা আমাদের ফেস ডায়াগ্রামের মধ্যে একসাথে থাকার অবস্থাও দেখাবো, তাই আমরা ফেস শব্দটা ব্যবহার করেছি, স্টেট শব্দটা ব্যবহার করি নাই, কারণ আমরা অনেক সময় দেখা যাবে একসাথে থাকার ব্যাপারটাও এখানে চলে আসছে সেই জন্য। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা বুঝতে পেরেছি কেন আমরা ফেস ডায়াগ্রাম বলছিলাম, ফেস বলতে অবস্থাকে বোঝাচ্ছি। ওকে, এখন ফেস ডায়াগ্রামটা দেখব। তো বেসিক্যালি ফেস ডায়াগ্রামটা হবে প্রেশার ভার্সেস টাইমের রেসপেক্টে। সো নিচে আমরা টেম্পারেচারকে ড্র করব, আর উপর আমরা প্রেশারকে ড্র করব। আচ্ছা, খুব নাইস। এবার চলে আসো, দেখো আমি ড্র করছি। ওকে, আচ্ছা, না সুন্দর হয়নি, এটা একটু কার্ভ হবে, এভাবে যাবে এই। ওকে, আচ্ছা, তারপর আরেকটা যাবে এই সাইড থেকে। ওকে, নাইস। আমার এটা একটু ইলংগেট করতে হবে। ওকে, নাইস। তাহলে দেখো মোটামুটি আমরা একটু করে মার্ক করব এই পয়েন্টটাকে, আরেকটু করে মার্ক করব এই পয়েন্টটাকে, দুটো পয়েন্টকে আমরা মার্ক করব। সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের ত্রৈধবিন্দু, বা এটাকে আমরা বললাম টি আর বলতে বোঝাচ্ছি ট্রিপল পয়েন্ট, আর এটাকে আমরা বললাম ক্রিটিক্যাল পয়েন্ট। সো লিখে দিলাম ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট। আচ্ছা, ওকে। সো এবার দেখো ভালো করে, এটা হচ্ছে আমাদের প্রেশার, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার। প্রেশার এবং টেম্পারেচারের সাথে আমরা পদার্থের অবস্থার ব্যাপারগুলো দেখব। আমরা জানি একটা পদার্থের অবস্থাগুলো চেঞ্জ হয় প্রেশার চেঞ্জ হওয়ার সাথে সাথে এবং টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে, সেই জন্য প্রেশার এবং টেম্পারেচারের রেসপেক্টে আমরা পদার্থের এই ফেজগুলো দেখব। আচ্ছা, তো প্রথম দিকে আমাদের এটা হচ্ছে সলিড রিজিয়ন। সলিড রিজিয়ন বলতে বোঝাচ্ছে কঠিন পদার্থের অঞ্চল, তার মানে কঠিন পদার্থরা এই অঞ্চলে থাকবে। দেন মাঝখানের এই রিজিয়নটা হচ্ছে লিকুইড রিজিয়ন, তার মানে হচ্ছে এখানে যারা থাকবে তারা হচ্ছে লিকুইডে থাকবে। আর নিচের যে অঞ্চলটা আছে সেটাকে আমরা বলি ভেপার রিজিয়ন। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা একটু পরেই তোমাদেরকে বলবো, একটু পরেই সে ব্যাপারটা বলবো। ওকে, আচ্ছা, সো ওকে, আচ্ছা, সো একটু ভালো করে খেয়াল করো, একটু করে বলি তোমাদেরকে বুঝাই। তাহলে এই যে দেখো টেম্পারেচার যখন খুবই কম, এটা হচ্ছে টেম্পারেচার বোঝাচ্ছি, আশা করি দেখা যাচ্ছে সুন্দর করে। ওকে, সো একটু বাঁকা হয়েছে না, বাঁকা হলে দেখতে কটু লাগে, আচ্ছা সমস্যা নাই, বোঝাতে পারলে হইল। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা। সো যখন তাপমাত্রা কম থাকে তখন আসলে কোন একটা পদার্থ কিসে থাকে? কঠিন অবস্থায় থাকে। যেমন বরফের ক্ষেত্রে, বরফের কথা চিন্তা করো, বরফ কিন্তু কম তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। সো টেম্পারেচার যখন কম থাকে সে সলিড বা কঠিন অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা, তারপর অনেক সময় দেখা যায় প্রেশার কমাতে 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 সে আসলে গ্যাসের দিকেও চলে যেতে পারে। আচ্ছা, যাই হোক, ওদিকে আমরা যাব না। এবার চলে আসো, আসলে প্রেশার কমাতে কমাতে কেন গ্যাসের দিকে আসে সেটার ফিলিংসটা যদি দিই, এই যে দেখো কম টেম্পারেচার, কিন্তু আমি যদি প্রেশার কমাতে কমাতে এই জায়গায় নিয়ে আসি, এই পয়েন্টটা কিন্তু সেটা ভেপার রিজিয়ন, এই যে পুরোটা হচ্ছে ভেপার রিজিয়ন। অর্থাৎ এই যে লাল দাগের উপরে যেটা আছে সেটা সলিডের, এটা লিকুইডের, আর এই পুরোটা হচ্ছে ভেপার রিজিয়ন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দাগটা, এই দাগটা হচ্ছে কি জানো? এই দাগটা হচ্ছে সলিড এবং ভেপার
একই অবস্থায় থাকার দাগ দেখতে পেয়েছো যে সলিড উপরে হলে সলিড নিচে হলে ভেপার। তাহলে এটা হচ্ছে এমন একটি লাইন, এই যে এইটুকু লাইন আমি যদি তোমাকে পয়েন্ট দিয়ে বলি ও আর এ, ও হতে এ হচ্ছে এমন একটি লাইন যেখানের মধ্যে সলিড এবং ভেপার একসাথে থাকতে পারে। তো এরপর প্রেশার যদি একটু কমায় তাহলে সে ভেপার হয়ে যাবে। সলিড আছে প্রেশার কমাতে 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 একসময় সে ভেপার হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা ফিলিংসটা কি? আচ্ছা, প্রেশার মানে কি? চাপ দেওয়া। তো মনে করো আমার কাছে দুটো অণু আছে, এখন তাদের মধ্যে আমি চাপটা কমাচ্ছি, ফলে তারা দূরে চলে যাবে। চাপটা আরও কমাচ্ছি, তারা আরও দূরে চলে যাবে। আমি চাপটা আরও কমাচ্ছি, সো তারা আরও দূরে চলে যাবে, তাই না? আচ্ছা, আমি যত চাপ কমাতে থাকবো ততই অণু পরমাণু অনেক 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 বেশি দূরে চলে যাবে। এবং আমরা জানি যে যখন তাদের মধ্যে আর কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ থাকবে না তখন তারা গ্যাস হয়ে যাবে, রাইট? তারা গ্যাস হয়ে যাবে। কারণ গ্যাসের শর্তটা কি? গ্যাস হচ্ছে অণু পরমাণু অনেক দূরে দূরে থাকে, রাইট? অণু পরমাণু অনেক দূরে দূরে থাকে, তাদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, তার হচ্ছে গ্যাস। সো আমরা যখন প্রেশারটাকে কমাতে থাকবো ফলে তারা আর কোনো প্রেশার অনুভব করবে না, তারা দূরে যেতে থাকবে, তারা আরও দূরে যেতে থাকবে। একসময় অনেক দূরে দূরে চলে যাওয়ার পর তাদের আর কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না, তখন তারা গ্যাস হয়ে যাবে। তার মানে কঠিনের চাপ কমাতে কমাতে একসময় তারা গ্যাস হয়ে যেতে পারে। আবার এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নে দেখো এই যে একটা টেম্পারেচার আছে। সো এই তাপমাত্রার পরে যদি তুমি সলিডের প্রেশার কমাও, সে আগে লিকুইড হবে, দেন সে ভেপার হবে। তাহলে সলিডের প্রেশারটা কমালে সে আগে লিকুইড হবে। সো এটা হচ্ছে সলিড লিকুইড লাইন। এই লাইনের মধ্যে যারা থাকে তারা হচ্ছে সলিড লিকুইড। যেমন আমরা যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ এবং পানি একসাথে থাকে, তার মানে বরফ পানি একসাথে থাকে। যদি 0 ডিগ্রির চেয়ে টেম্পারেচার একটু বাড়ে বা প্রেশার চেঞ্জ করি, সে হয় লিকুইড হবে না হয় সলিড হবে। তার মানে এই লাইনটা হচ্ছে এ হতে বি হচ্ছে সলিড লিকুইড লাইন, অর্থাৎ সলিড এবং লিকুইড একসাথে থাকতে পারে এই জায়গায়। ওকে, আচ্ছা, অ্যাগেইন আমরা যদি প্রেশারটা আরও বেশি কমাই তখন সে একসময় ভেপার হয়ে যেতে পারে, অর্থাৎ বাষ্প হয়ে যেতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেশারটা কমাতে কমাতে সলিড লিকুইড হতে পারে, লিকুইড ভেপার হতে পারে। তার মানে শুধু টেম্পারেচার চেঞ্জ করলে না, প্রেশার চেঞ্জ করলে এই ব্যাপারটা ঘটে। আচ্ছা, সো এই রিজিয়নটা হচ্ছে লিকুইডের জন্য, এই রিজিয়নটা হচ্ছে সলিডের জন্য, আর এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেপার এবং গ্যাসের জন্য। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এই পয়েন্টটাও দেখো তো, এই পয়েন্টের এই পাশে সলিড, এই পয়েন্টের এই পাশে লিকুইড, এই পয়েন্টের নিচে ভেপার, রাইট? আবার বলছি, এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ না, এ পয়েন্টের উপরে সলিড, এ পয়েন্টের এ পাশে লিকুইড, এ পয়েন্টের এ পাশে ভেপার। তার মানে এটা সেই পয়েন্ট, এটা হচ্ছে এমন একটি পয়েন্ট, রাইট? এটা হচ্ছে এমন একটি পয়েন্ট যেই পয়েন্টের আশেপাশে তিনটা অবস্থায় একসাথে থাকে, সলিড লিকুইড ভেপার, সলিড লিকুইড ভেপার, সলিড লিকুইড ভেপার। তিন রাস্তার মিলন, তিন অঞ্চলের মিলন, তিন দেশের মিলন, ত্রিমিলন। তাহলে তিনটা অবস্থা একসাথে থাকতে পারে। তিনটা অবস্থা একসাথে থাকতে পারে বলতে কি বুঝাচ্ছি যে এই বিন্দু থেকে প্রেশার যদি বাড়াও সলিড হয়ে যাবে, প্রেশার কমালে ভেপার হয়ে যাবে, টেম্পারেচার বাড়ালে লিকুইড হয়ে যাবে, টেম্পারেচার কমালে সলিড হয়ে যাবে। তাহলে এই পয়েন্ট থেকে প্রেশার চেঞ্জ করলে বা টেম্পারেচার চেঞ্জ করলে তুমি যে কোনো অবস্থায় যেতে পারো। অর্থাৎ এটা এমন একটি সাম্য অবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা এমন একটা সাম্য অবস্থা যে সাম্য অবস্থা থেকে তুমি যে কোনো দিকে যেতে পারো। এটা এমন একটা রাস্তার মোড় যেখান থেকে তুমি যে কোনো রাস্তায় যেতে পারো, সলিডের রাস্তায় যেতে পারো, লিকুইডের রাস্তায় যেতে পারো, ভেপারের রাস্তায় যেতে পারো। এটা এমন একটা রাস্তার মোড় যেখান থেকে তুমি যে কোনো রাস্তায় যেতে পারো, রাইট? এটা এমন একটা রাস্তার মোড় যেখান থেকে তুমি যে কোনো রাস্তায় যেতে পারো। ট্রিপল পয়েন্ট। তো আমরা আমাদের অনেক আগেও তোমাদেরকে পানির ত্রৈধবিন্দুর লেকচারটা দিয়েছি যে পানির ত্রৈধবিন্দু। সো পানির ত্রৈধবিন্দু বলতে বেসিক্যালি এই পয়েন্টটাকে বোঝাই। তো আমরা বলি ত্রৈধবিন্দু বলতে যেই বিন্দুতে কঠিন তরল গ্যাসীয় অবস্থা একসাথে থাকবে। তা আমাদের মাথায় কোনো মতেই ঢুকতো না, আমরা কখনোই চিন্তা করতে পারতাম না এই ব্যাপারটা যে কিভাবে কঠিন তরল এবং বাষ্প একসাথে থাকবে। ঠিক আছে, মানলাম যে কঠিন এবং তরল একসাথে থাকবে, সমস্যা নেই। যেমন থাকে তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ এবং পানি থাকে, মানলাম থাকে, অথবা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি এবং বাষ্প একসাথে থাকে, মানলাম, ঠিক আছে। কিন্তু কখনোই আসলে বুঝতে পারতাম না যে কিভাবে বরফ আবার পানি আবার বাষ্প তিনটা আবার একসাথে থাকবে কেমনে। বরফ পানি বাষ্প একসাথে তো থাকে না। এই আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে ট্রিপল পয়েন্ট বলতে এটাই বোঝায়, এমন একটা পয়েন্ট এটা যে পয়েন্ট থেকে সব দিকে যাওয়া যাবে। তো এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা যদি আমরা দেখি এটা হচ্ছে 273 কেলভিন, আর এই যে প্রেশারটা যদি দেখি 4.58 মিলিমিটার
মার্কারি চাপ। সো 4.58 মিলিমিটার মার্কারি চাপে 273 কেলভিন তাপমাত্রায় আসলে তারা একসাথে থাকে, এটাকে আমরা বলি ত্রৈধবিন্দু। ফেস ডায়াগ্রাম দিয়ে একমাত্র ত্রৈধবিন্দু তুমি ভালো করে ফিল করতে পারবে। আই এগেইন সেড যে ফেস ডায়াগ্রাম দিয়ে তুমি ত্রৈধবিন্দু ভালো করে, ট্রিপল পয়েন্ট ভালো করে ফিল করতে পারবে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছি। সো আবার বলছি যে ফেস ডায়াগ্রামের মধ্যে এটা হচ্ছে আমার সলিড রিজিয়ন, এরপর এটা হচ্ছে আমার লিকুইড রিজিয়ন, আর এটা হচ্ছে আমার ভেপার রিজিয়ন। ওকে, খুব সুন্দর কথা। সো এরপর চলে আসো এবার আমরা একটা নতুন পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা তো একটু আগেই ট্রিপল পয়েন্টটা দেখেছি, এখন একটা নতুন পয়েন্ট দেখতে পাচ্ছি, ক্রিটিক্যাল পয়েন্ট। সো বাংলায় যদি বলি চরম বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট, চরম বিন্দু অথবা সংকট বিন্দু, ক্রান্তি বিন্দু, অনেক নামে রাখা যায়। চরম বিন্দু, সংকট বিন্দু, ক্রিটিক্যাল মোমেন্ট বলি না, যে সংকটপূর্ণ মুহূর্ত, সংকট আছি, সো ক্রিটিক্যাল পয়েন্ট, সংকট বিন্দু, সংকট তাপমাত্রা। ওকে, সো বাংলা টার্মে কি বলবো এটাকে? বাংলা টার্মে এটাকে বলতে পারি সংকট তাপমাত্রা। আচ্ছা, খুব ভালো কথা। সো এবার দেখো যে এটা হচ্ছে এমন একটা পয়েন্ট, এমন একটা টেম্পারেচার, এমন একটা প্রেশার পয়েন্ট, দেখো ভালো করে। এরপরে যদি যাই, আমরা এই পয়েন্টের পরে যাচ্ছি, এই পয়েন্টের পরে গেলে তুমি আর চাপ বৃদ্ধি করে তুমি কি করতে পারবে না, গ্যাসকে লিকুইড করতে পারবে না, কারণ লিকুইড এখানেই শেষ, লিকুইড আর হবে না, লিকুইড এইটুকু পর্যন্ত। তাহলে এই যে ক্রিটিক্যাল পয়েন্টের আগে আমরা গ্যাসকে বা বাষ্পকে লিকুইড করতে পারি, গ্যাসীয় অবস্থাকে লিকুইড করতে পারি, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের পরে গেলে আর লিকুইড করতে পারি না। এই জায়গায় কি আছে জাগো? এই জায়গায় হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড আছে। তার মানে এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। তার মানে ক্রিটিক্যাল পয়েন্টের পরে, ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে, ক্রিটিক্যাল প্রেশারের পরে, এই যে দেখো এটা কোন অঞ্চল? এটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার, অর্থাৎ ম্যাক্স প্রেশার, ক্রিটিক্যাল প্রেশার, এটা ক্রিটিক্যাল প্রেশার। আর এটা হচ্ছে কোন টেম্পারেচার? দেখো ক্রিটিক্যাল টেম্পারেচার, তার মানে ক্রিটিক্যাল প্রেশার এবং ক্রিটিক্যাল টেম্পারেচার, অথবা আমরা বলতে পারি ক্রিটিক্যাল পয়েন্ট। এই যে দেখো ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে, ক্রিটিক্যাল প্রেশারের উপরে যে রিজিয়নটা থাকে, ওই রিজিয়নে না লিকুইড না গ্যাসীয় অবস্থা, তার মানে ওই অঞ্চলটাতে কোনো গ্যাস থাকে না, কোনো লিকুইড থাকে না, লিকুইড এবং গ্যাস একসাথে হয়ে গিয়েছে। এই লিকুইড আর এই গ্যাস একসাথে হয়ে গিয়েছে কোন পয়েন্টে? ক্রিটিক্যাল প্রেশারের উপর, ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে। তাহলে এই যে দেখো ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার, সুপার ক্রিটিক্যাল হবে না? দুইটা ক্রিটিক্যাল মিলেছে, তাহলে ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার, সুপার ক্রিটিক্যাল, এবং লিকুইড এবং গ্যাস একসাথে হয়ে গিয়েছে। একটু আগেই বলেছি লিকুইড এবং গ্যাসকে একসাথে ফ্লুইড বলি, লিকুইড এবং গ্যাসকে একসাথে ফ্লুইড বলি। সো এটাকে বলবো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, কারণ ক্রিটিক্যাল মিলে সুপার ক্রিটিক্যাল, অ্যান্ড দেন দিস ইজ কল্ড ফ্লুইড। সো এটাকে আমরা বলবো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। তার মানে আমার ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে গ্যাসকে যদি চাপ বৃদ্ধি করতে থাকি, তাহলে সে কোথায় চলে যাবে? ক্রিটিক্যাল ফ্লুইড হয়ে যাবে, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হয়ে যাবে, ফ্লুইড নট লিকুইড। আর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে ভেপারকে যদি কি করতে থাকি, প্রেশার ইনক্রিজ করতে থাকি, তাহলে সে লিকুইড হয়ে যাবে। তাহলে আবার বলছি, ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে গ্যাসকে যদি প্রেশার বৃদ্ধি করতে থাকি, প্রেশার বাড়াতে সে একসময় সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হবে। আর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে বা ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়ে কমে যদি ভেপারকে প্রেশার বাড়াতে থাকি, সে লিকুইড হয়ে যাবে। তার মানে কাকে লিকুইড বলবো আর কাকে গ্যাস বলবো? ওই যাদেরকে প্রেশার ইনক্রিজ করতে থাকলে, চাপ দিলে, প্রেশার ইনক্রিজ করা মানে চাপ দিলে, যাদেরকে চাপ দিলে লিকুইড হবে না, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হবে, তাদেরকে গ্যাস বলবো। আর যাদেরকে চাপ দিলে লিকুইড হয়ে যাবে, তাদেরকে ভেপার বলবো। এটাই হচ্ছে মেইন পার্থক্য ফেস ডায়াগ্রামের আলোকে। তাহলে ভেপার কাদেরকে বলবো? যাদেরকে চাপ দিলে লিকুইড হবে। আর গ্যাস কাদেরকে বলবো? যাদেরকে চাপ দিলে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হবে। তাহলে এদেরকে গ্যাস বলা যাবে না, এদেরকে ভেপার বলা যাবে না, তবে দুটাই গ্যাসীয় স্টেট, দুটাই গ্যাসীয় অবস্থা। তাহলে যাদেরকে চাপ দিলে লিকুইড হয়ে যাবে তারা হচ্ছে ভেপার, যাদেরকে চাপ দিলে গ্যাস হয়ে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হয়ে যাবে তারা হচ্ছে গ্যাস। বুঝাতে পেরেছি? সো আবার বলছি, যাদেরকে চাপ দিলে লিকুইড হয়ে যাবে তারা হচ্ছে ভেপার, যাদেরকে চাপ দিলে ফ্লুইড হয়ে যাবে
তারা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হয়ে যাবে, লিকুইড পাবো না, তারা হচ্ছে গ্যাস। তবে দুটোই হচ্ছে গ্যাসীয় অবস্থা। সো যে কথাটা বলবো সেটা হচ্ছে দুটাই গ্যাসাস স্টেট, দুটাই গ্যাসীয় অবস্থা। সো যে কথাটা বলবো সেটা হচ্ছে দুটাই গ্যাসীয় অবস্থা, কিন্তু এটার স্পেশাল নাম হচ্ছে ভেপার, স্পেশাল নাম গ্যাস। এটাকে লিকুইড করা যায়, এটাকে লিকুইড করা যায় না, বুঝতে হবে। আর সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, তোমরা একটা নাম শুনেছো, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড মানে কি? সংকট তাপমাত্রার উপরে, সংকট তাপমাত্রার উপরে, সংকট চাপের উপরে, তার মানে ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর যে কার্বন ডাইঅক্সাইড, সেটাকে বলা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। অনুরূপভাবে এই তাপমাত্রা এবং এই প্রেশারের উপর যে কোনো কিছুকে সুপার ক্রিটিক্যাল বলি। সায়েম রহমানকে যদি তুমি এখানে পাঠিয়ে দাও তাহলে সে হয়ে যাবে সুপার ক্রিটিক্যাল সায়েম রহমান। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে অনেকগুলো ব্যাপার আমরা ক্লিয়ার করে ফেলেছি একমাত্র ফেজ ডায়াগ্রামের আলোকে। এতক্ষণ ধরে যে যে ব্যাপারগুলো ক্লিয়ার করেছি ওইটা এবার লিখে দিব। ওকে, ভালো করে খেয়াল করো। সো এতক্ষণ ধরে আমরা ফেজ ডায়াগ্রাম দেখলাম, আর এখন ফেজ ডায়াগ্রামের আলোকে ভেপার এবং গ্যাসের পার্থক্যটা দেখব। আচ্ছা, সো আমরা বলতে পারি এভাবে যে যে সকল গ্যাসীয় আমরা বলতে পারি যাদেরকে শুধু মাত্র চাপ দিয়ে বা চাপ বৃদ্ধি করে আর কি, চাপ দিয়ে, শুধুমাত্র চাপ দিয়ে, হ্যাঁ, যাদেরকে শুধুমাত্র চাপ দিয়ে গ্যাসীয় অবস্থা হতে তরলে পরিণত করা যায় তাদেরকে কি বলবো? বাষ্প বলবো, ভেপার বলবো। তাহলে যাদেরকে শুধুমাত্র প্রেসারাইজ করে, কম্প্রেস করে কি করতে পারে, আমরা গ্যাসীয় অবস্থা থেকে লিকুইড করতে পারি, তাদেরকে আমরা ভেপার বলবো, রাইট? ওকে, আর যাদেরকে, ঠিক আছে, ওকে, এই কথাটা এভাবে বলতে হবে, যাদেরকে চাপ দিয়ে তরল অবস্থায় পরিণত করা যায় না তাদেরকে আমরা গ্যাস বলি, বলতে পারো। আচ্ছা, তাহলে যাদেরকে শুধুমাত্র চাপ দিয়ে, তার মানে এই কথাটা বলতে হবে যে চাপ দিয়ে, অর্থাৎ আমরা যদি তাপমাত্রা চেঞ্জ করে তারপর চাপ দিই তাও কিন্তু হবে। শুধুমাত্র চাপ দিলে টেম্পারেচার চেঞ্জ না করে শুধুমাত্র চাপ দিলে তখন কিন্তু হবে না। তার মানে যাদেরকে শুধুমাত্র এই শব্দটা বলতে হবে, বিকজ টেম্পারেচার চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র চাপ দিয়ে তরলে পরিণত করা যাবে না, তাদেরকে গ্যাস বলবো, তাদেরকে গ্যাস বলবো। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে যাদেরকে চাপ দিয়ে গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত করা যাবে তার হচ্ছে বাষ্প বা ভেপার, আর যাদেরকে চাপ দিয়ে তরলে পরিণত করা যাবে না তাদেরকে আমরা গ্যাস বলবো। এরপর সংকট তাপমাত্রার পরে বা সংকট তাপমাত্রার উপরে, তাহলে আমরা কি কোনো বাষ্প পাবো না? বাষ্প পাবো না, তাহলে সবাই গ্যাস। তাহলে সংকট তাপমাত্রার উপরে কিন্তু সবাই গ্যাস থাকবে, সেই কথাটাও লিখে রাখো যে সংকট তাপমাত্রার উপরে, সে কথাটাও লিখে রাখো, সংকট তাপমাত্রার উপরে সবাই কিন্তু গ্যাস। ওকে, আচ্ছা, এবার সংকট তাপমাত্রা জানা দরকার। সো কয়েকজনের সংকট তাপমাত্রা জানা থাকলে ভালো, আমি লিখে দিচ্ছি। পানির সংকট তাপমাত্রা হচ্ছে, পানির সংকট তাপমাত্রা কত? পানির সংকট তাপমাত্রা 374 ডিগ্রি সেলসিয়াস, 374 ডিগ্রি সেলসিয়াস। এরপর কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা কত? -31.4 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি সেলসিয়াস বলতে পারো, -32 ডিগ্রি সেলসিয়াস। এরপর অ্যামোনিয়ার সংকট তাপমাত্রা কত? অ্যামোনিয়ার সংকট তাপমাত্রা হচ্ছে 132 ডিগ্রি সেলসিয়াস। সো এরা হচ্ছে আমাদের বই আছে পানি, কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া। সো এই তিনটে জানতে পারো, তুমি যদি আরও জানতে পারো ভালো, সমস্যা নাই, হাইড্রোজেনের, হিলিয়ামের, অক্সিজেনের জানতে পারো ভালো, তবে এই তিনটা মাস্ট জানলে ভালো আর কি। বই আছে পানির হচ্ছে 374 ডিগ্রি সেলসিয়াস, এরপর কার্বন ডাইঅক্সাইড -31.4 ডিগ্রি সেলসিয়াস বা 32 বলতে পারো, এমনই 132 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরা হচ্ছে সংকট তাপমাত্রা। তো এই হচ্ছে ফেজ ডায়াগ্রামের আলোকে ভেপার এবং গ্যাসের যে পার্থক্যটা সেটা দেখলাম, আর এমনি নর্মাল ডেফিনেশন দিয়ে ভেপার এবং গ্যাসের পার্থক্যটা আমরা দেখেছি। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা বাষ্প নিয়ে বা পানির যে বাষ্প, সেই বাষ্প নিয়ে পড়াশোনা করব।